প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা নতুন অধ্যায়ে চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন তত্ত্ব। আমরা একাদশ শ্রেণীতে উৎপাদন তত্ত্ব সম্পর্কে কিছু আলোচনা করেছি। আজকে আরেকটু বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করছি। তাহলে উৎপাদন তত্ত্বের আলোচনার ক্ষেত্রে প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে উৎপাদন কি, হোয়াট ইজ প্রোডাকশন। তোমরা জানো সেটা, যে উৎপাদন কি বা উৎপাদনের সংজ্ঞার ক্ষেত্রে আমরা দু ধরনের সংজ্ঞা দেখেছি। একটা ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের ধারণা, একটা নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের ধারণা। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বলেছেন যে বস্তুর অবস্থার রূপান্তরকে উৎপাদন বলে, ঠিক আছে। আর নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বলেছেন যে উৎপাদন হলো যখন উপযোগিতার সৃষ্টি এবং বিনিময় মূল্যের সৃষ্টি, অর্থাৎ বিনিময়ের মাধ্যমে যখন উপযোগিতার সৃষ্টি হবে তাকে আমরা বলবো উৎপাদন। একাদশ শ্রেণীতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবারে এই দ্বাদশ শ্রেণীতে উৎপাদন সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে আমরা আরেকটু এগিয়ে যদি যাই, সেখানে আমরা দেখব যে এই যে উপযোগিতার সৃষ্টি এবং বিনিময় সেটা কোথায় হবে না, সেটা হবে অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেটা বাজারে। তাহলে বাজারে কি হচ্ছে না, উৎপাদনটা বাজারে উপস্থিত হচ্ছে। তাহলে সেই উৎপাদন করার জন্য যে উপকরণগুলো দরকার, সেই উপকরণের সঙ্গে উৎপাদনের সম্পর্কটা কিরকম আমরা উৎপাদন তত্ত্বে সেটা আলোচনা করব। দেখো, উৎপাদন তত্ত্বের তাহলে এটা আলোচনার ক্ষেত্রে এই উপকরণ, উৎপাদনের উপকরণগুলোর সঙ্গে উৎপাদনের যে সম্পর্ক, মানে যেটা গাণিতিক সম্পর্ক, সেটাকে আমরা বলছি উৎপাদন অপেক্ষক। তোমরা এর আগে শিখেছো যে উৎপাদন করার বিভিন্ন উপাদানগুলো রয়েছে, যেমন ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে অ্যাসেম্বল করে উৎপাদন সংগঠিত হচ্ছে। সেই উৎপাদনকে যদি আমরা কিউ ধরি, তাহলে উৎপাদন অপেক্ষকটা হবে কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এখানে আমরা আলোচনার সুবিধার জন্য কি করব না, কিছু উপাদান, মানে দুটো উপাদানকে আমরা নেব, ঠিক আছে। সেক্ষেত্রে উৎপাদন অপেক্ষকটা আমরা এইভাবে লিখবো যে কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, ঠিক আছে। তাহলে উৎপাদনের আলোচনার সময় আমরা যেটা দেখলাম যে এই যে উৎপাদন অপেক্ষক, এই উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে আমরা দু রকমের আলোচনা দেখব। যে যখন আমরা দেখব যে সমস্ত উপকরণগুলোকে নিয়ে আলোচনা করছি না, যে উপকরণের সমস্ত উপকরণগুলোর মধ্যে কিছু উপাদানকে স্থির রেখে কিছু উপাদানকে যদি পরিবর্তন করা হয়, তখন যে উৎপাদনের আলোচনা, সেটাকে বলা হয় স্বল্পকালীন উৎপাদনের আলোচনা, ঠিক আছে। তাহলে উৎপাদনের আলোচনাকে আমরা দুভাগে ভাগ করছি, একটাকে বলছি স্বল্পকাল, একটাকে বলছি দীর্ঘকাল। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে স্বল্পকাল বলতে মানে 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন বা 1 বছর 2 বছর, ব্যাপারটা সেরকম নয়। স্বল্পকালীন উৎপাদনের আলোচনা হচ্ছে সেই আলোচনা যখন আমরা সমস্ত উপকরণগুলোকে পরিবর্তন করছি না, কিছু উপাদান স্থির রেখে কিছু উপাদান যখন পরিবর্তন করছি, তখন সেটাকে বলা হচ্ছে স্বল্পকালীন উৎপাদনের আলোচনা। আর যখন সমস্ত উপকরণগুলোকে পরিবর্তন করে উৎপাদন পরিবর্তন সম্পর্কিত আলোচনা করব,
সেটাকে আমরা বলছি দীর্ঘকালীন আলোচনা। সেটা কোনো কোনো উৎপাদনের ক্ষেত্রে মানে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর হতে পারে বা বেশিও হতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা স্বল্পকাল নিয়ে আলোচনা করব, পরবর্তী পর্যায়ে দীর্ঘকালের আলোচনায় চলে যাব। দেখো, স্বল্পকালে আমি বললাম যে কিছু উপাদান স্থির, কিছু উপাদান পরিবর্তনশীল। তাহলে আলোচনার সুবিধার জন্য আমরা যদি ধরে নিই যে Q is equal to function of a land ক্যাপিটালকে স্থির রেখে যদি আলোচনা করি, তাহলে লেবার একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাপিটাল রেখে যদি লেবারটা শ্রমের পরিমাণ আস্তে আস্তে বাড়াতে থাকি, তখন উৎপাদন কিভাবে বাড়বে সে আলোচনাকে বলা হচ্ছে স্বল্পকালীন উৎপাদনের আলোচনা। এটাকে বলা হচ্ছে যে যখন কিছু উপাদানকে স্থির রেখে কিছু উপাদান পরিবর্তন করলে উৎপাদন যেভাবে পরিবর্তন হয়, সেটাকে বলা হচ্ছে অর্থনীতির ভাষায় ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। বাংলায় যদি বলি তাহলে পরিবর্তনীয়, সেটাকে বলা হচ্ছে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম। তাহলে মনে রাখবে যে পরিবর্তন অনুপাতের নিয়মটা উৎপাদনের স্বল্পকালীন আলোচনা। সেখানে সমস্ত উপকরণকে চেঞ্জ করা হয় না, কিছু উপাদানকে চেঞ্জ করা হয়, কিছু উপাদানকে পরিবর্তন করা হয়। এখানে আরেকটা কনসেপ্ট আসতে হবে তোমাদের, যে উৎপাদনের ক্ষেত্রে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। তার মানে দেখো, একটা নির্দিষ্ট মাত্রায় আমরা এটা খেয়াল রাখবে যে এই যে পরিবর্তন অনুপাতের নিয়ম আলোচনা করছি, তখন কিছু আমাকে মানে বৈশিষ্ট্য কিছু আমাকে আলোচনা করতে হবে। কিরকম? যে এখানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সব উপাদান পরিবর্তন করা যাবে না, কিছু উপাদানকে স্থির রেখে কিছু উপাদান পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এখন এই সেখান থেকে আমরা আসবো যে এই যে উৎপাদন, যে মোট উৎপাদনের ক্ষেত্রে তিনটি আলোচনা আসবে। একটা হচ্ছে মোট উৎপাদন, টোটাল প্রোডাকশন, একটা গড় উৎপাদন অ্যাভারেজ প্রোডাকশন, আর একটা প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাকশন। তাহলে টোটাল প্রোডাকশন কি না, এই যে কিছু ক্যাপিটাল স্থির রেখে যে লেবার নিচ্ছি তার জন্য যে টোটাল উৎপাদন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে টোটাল প্রোডাকশন। তার মানে এই যে এখানে Q ইজ ইকুয়াল টু টোটাল প্রোডাকশন। তার মানে তোমরা ধরে নাও, যদি এরকম ধরি আমরা যে নির্দিষ্ট ক্যাপিটালের অনুপাতে যদি 10 জন লেবার নেই, তখন যদি 100 একক দ্রব্য তৈরি হয়, তাহলে 10 জন লেবারের মোট উৎপাদন 100 একক। ঠিক আছে, তাহলে 10 জন লেবারের মোট উৎপাদন হচ্ছে 100 একক। অ্যাভারেজ প্রোডাকশন কি হবে না, অ্যাভারেজ প্রোডাকশন হচ্ছে টোটাল প্রোডাকশন বাই লেবারের পরিমাণ, যেটা L। তাহলে এখানে 100/10, তাহলে এক একজন তখন 10, তাহলে এক একজন লেবারের প্রোডাকশন হবে 10 একক। প্রান্তিক উৎপাদন কি, যে 1 একক অতিরিক্ত লেবার এমপ্লয় করার জন্য টোটাল প্রোডাকশন যেটা চেঞ্জ হয়েছে, তার মানে ডেল কিউ বাই ডেল্টা এল। একক অতিরিক্ত উপাদান পরিবর্তন করার জন্য মোট উৎপাদনের যেটা পরিবর্তন হবে, সেটাকে বলা হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। ঠিক আছে, বেশ। এই টোটাল প্রোডাকশন, মার্জিনাল প্রোডাকশন এবং অ্যাভারেজ প্রোডাকশন, এটার সঙ্গে এটাকে যদি আমরা এইভাবে আলোচনা করি, তাহলে দেখো তিনটের মধ্যে সম্পর্ক কি, যে আমরা এখানে y অক্ষে টোটাল প্রোডাকশন, অ্যাভারেজ প্রোডাকশন, মার্জিনাল প্রোডাকশন পরিমাপ করছি। ঠিক আছে, আর x অক্ষে আমরা এই যে লেবার যেটা পরিবর্তন অনুপাত, সেটাকে পরিমাপ করছি। তাহলে টোটাল প্রোডাকশন কি হবে না, টোটাল প্রোডাকশন প্রথম দিকে ক্রমবর্ধমান হারে বাড়বে, তারপর ক্রমহ্রাসমান হারে বাড়বে এবং তারপর কমতে থাকবে। দেখো এই যে এখানে এই যে টোটাল প্রোডাকশন কার্ভটা, এটা প্রথমে উত্তল তারপর অবতল, এম বিন্দুর পর টোটাল প্রোডাকশন কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে এইটা হচ্ছে প্রথম স্তর,
এই পি বিন্দু পর্যন্ত প্রথম স্তর টোটাল প্রোডাকশন, মানে আমি বলতে চাইছি যে পরিমাণ লেবার আমি নিয়োগ করছি তার রেসপেক্টে টোটাল প্রোডাকশন এই যে এখানে ক্রমবর্ধমান হারে বাড়ছে পি পর্যন্ত, এটাকে বলা হচ্ছে প্রথম স্তর। পি থেকে এম পর্যন্ত দেখো এখানে এটা বাড়ছে কিন্তু বাড়ার হারটা কম, সমান হারে বাড়ছে, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। এবং তৃতীয় স্তরে কি হচ্ছে না, টোটাল প্রোডাকশন কমে যাচ্ছে, তাহলে এম বিন্দুতে টোটাল প্রোডাকশন ম্যাক্সিমাম। ঠিক আছে, তার রেসপেক্টে অ্যাভারেজ প্রোডাকশন মার্জিনাল প্রোডাকশনটা কি দাঁড়াচ্ছে দেখো, যে এই যে এটা উত্তল এখান থেকে এটা আবার বেঁকে যাচ্ছে, এটা অবতল রূপ নিচ্ছে, তাহলে এইখানে হচ্ছে এই মার্জিনাল প্রোডাকশনটা ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো মার্জিনাল প্রোডাকশন বাড়ছে, তারপর বাড়ার হারটা এখানে কমে গেল, আর টোটাল প্রোডাকশন যেখানে ম্যাক্সিমাম, মার্জিনাল প্রোডাকশন শূন্য। এরপর টোটাল প্রোডাকশন যেহেতু কমে যাচ্ছে তাই মার্জিনাল প্রোডাকশন দেখো নেগেটিভ, ওয়াই এক্স অক্ষের নিচে নেমে গেছে। ঠিক আছে, অ্যাভারেজ প্রোডাকশন প্রথম দিকে বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় ম্যাক্সিমাম, এই যে এন বিন্দুতে ম্যাক্সিমাম হয়েছে, তারপর আস্তে আস্তে এই যখন এই বাড়ার হারটা কমে যাচ্ছে তখন অ্যাভারেজ প্রোডাকশন থেকে কমে যাচ্ছে। ঠিক আছে, তাই কিন্তু এখানে অ্যাভারেজ প্রোডাকশনে থেমে গেছে কেন, কারণ অ্যাভারেজ প্রোডাকশন কখনো শূন্য বা নেগেটিভ হয় না, তাই এখানে এক্স অক্ষকে সে স্পর্শ করেনি বা বেরিয়ে যায়নি। এর আগে আমরা 11 আলোচনায় বলেছি এটা কমতে কমতে একটা সময় এই রেখার প্যারালাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অ্যাভারেজ প্রোডাকশন এবং মার্জিনাল প্রোডাকশনের সম্পর্কটা কি পেলাম দেখো, অ্যাভারেজ প্রোডাকশন যতক্ষণ বাড়ছে ততক্ষণ মার্জিনাল প্রোডাকশন বাড়ছে আবার কমছে, কিন্তু বাড়া কমা যেটাই হোক না কেন সেটা অ্যাভারেজ প্রোডাকশনের উপরে আছে। তার মানে যখন সম্পর্কটা কিরকম হবে, যে অ্যাভারেজ প্রোডাকশন যখন ক্রমবর্ধমান যখন বাড়ছে তখন কি হচ্ছে না, মার্জিনাল প্রোডাকশন কি হচ্ছে না, মার্জিনাল প্রোডাকশন অ্যাভারেজ প্রোডাকশনের উপরে, তার মানে তখন মার্জিনাল প্রোডাকশন গ্রেটার দেন অ্যাভারেজ প্রোডাকশন। ঠিক আছে, এরপর থেকে অ্যাভারেজ প্রোডাকশন ম্যাক্সিমাম পর যখন কমতে শুরু করেছে তখন মার্জিনাল প্রোডাকশন তার আগে থেকেই কমতে শুরু করেছে, কিন্তু অ্যাভারেজ প্রোডাকশন ম্যাক্সিমামের পর যখন কমতে শুরু করেছে মার্জিনাল প্রোডাকশন অ্যাভারেজ প্রোডাকশনের নিচে চলে এসেছে। তার মানে যখন অ্যাভারেজ প্রোডাকশন কমছে তখন কি হচ্ছে না, তখন মার্জিনাল প্রোডাকশন লেস দেন অ্যাভারেজ প্রোডাকশন। ঠিক আছে, আর তাহলে কি দাঁড়াচ্ছে যে অ্যাভারেজ প্রোডাকশন আর মার্জিনাল প্রোডাকশনের ক্ষেত্রে যে মনে রাখবে অ্যাভারেজ প্রোডাকশন যতক্ষণ বাড়বে ততক্ষণ মার্জিনাল প্রোডাকশন বাড়ুক বা কমুক সেটা অ্যাভারেজ প্রোডাকশনের বেশি হবে। অ্যাভারেজ প্রোডাকশন যখনই কমতে শুরু করবে তখন মার্জিনাল প্রোডাকশন অ্যাভারেজ প্রোডাকশনের চাইতে কম হবে। তাই দেখো রেখাটা এপির নিচে রয়েছে, এপি রেখাটা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে মানে আবার যদি টোটাল প্রোডাকশনের সঙ্গে যদি তুলনা করি তাহলে দেখো টোটাল প্রোডাকশন যতক্ষণ এই যে ক্রমবর্ধমান হারে বাড়ছে ততক্ষণ দেখো অ্যাভারেজ প্রোডাকশন বাড়ছে, এরপর যখন ক্রমহ্রাসমান হারে বাড়ছে তখন অ্যাভারেজ প্রোডাকশন কমছে, আর অ্যাভারেজ টোটাল প্রোডাকশন যখন ম্যাক্সিমাম তখন মার্জিনাল প্রোডাকশন জিরো। ঠিক আছে, এরপর টোটাল প্রোডাকশন যখন কমতে শুরু করেছে তখন মার্জিনাল প্রোডাকশন নেগেটিভ, এক্স অক্ষের নিচে নেমে গেছে। তাহলে এখান থেকে আমরা টোটাল প্রোডাকশন, অ্যাভারেজ প্রোডাকশন এবং মার্জিনাল প্রোডাকশনের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কি আশা করি আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো তিনটে স্তর, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা জিনিস তোমরা খেয়াল করো যে এই যে ল অফ ভেরিয়েবল প্রপোর্শনটাকে আমরা কি বললাম, পরিবর্তন অনুপাতের নিয়ম। পরিবর্তন অনুপাতের নিয়ম সেটা কি না, কোনো স্থির উপাদানের পরিপ্রেক্ষিতে পরিবর্তনশীল উপাদানটাকে যখন আমরা চেঞ্জ করব তখন সেটা প্রথম দিকে বাড়লেও আলটিমেট কিন্তু সেটা কমে আসবে। ঠিক আছে, তাহলে পরিবর্তন অনুপাতের নিয়মটা কি, যে স্থির উপাদানের পরিপ্রেক্ষিতে যখন আমরা পরিবর্তনশীল উপাদানটাকে চেঞ্জ করব আলটিমেটলি কিন্তু সেই পরিবর্তনশীল উপাদানটা কি না আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে।
বেশ, এরপরে তোমাদের রয়েছে দীর্ঘকালীন বা মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম। দীর্ঘকালীন, তাহলে এটা আমরা প্রথম আলোচনা করলাম স্বল্পকাল, আমরা দীর্ঘকালটা পরের দিন আলোচনা করব। আজকে শুধু ইন্ট্রোডাকশন দিয়ে রাখি যে দীর্ঘকাল আমরা বলেছি সেই সময় যে সময়ের মধ্যে উৎপাদনের সমস্ত উপাদানগুলোকেই চেঞ্জ করা যায়। তাহলে উৎপাদনের সব উপাদানগুলোকে চেঞ্জ করলে উৎপাদন কি হারে পরিবর্তিত হবে সে আলোচনা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন আলোচনা। সেখানে আমরা তিন ধরনের জিনিস দেখব, যে উপাদানগুলোকে চেঞ্জ করলে উৎপাদন ক্রমবর্ধমানও হতে পারে, সেমও হতে পারে, আবার ডিক্রিজিং হতে পারে। পরের দিন আমরা এটা ডিটেলসে আলোচনা করব। তাহলে আজকে আলোচনা এইখানেই শেষ করছি।